রুবির সাথে ফ্রেন্ডশিপ, এইগুলোকে বলতাম। হাইড্রোজেনটা বাদ দাও আর ফ্রান্সিয়ামটা বাদ দাও, এগুলোকে বলতাম। কিন্তু এখানে বলছে ক্ষারীয় বেটি, মেঘা, কালা, স্যার, বেশি রাগী, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা রেডিয়ামটা ছাড়ো, মোটামুটি এইগুলোর মধ্যে যেটা দেখতে পাবে তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা হবে? ম্যাগনেসিয়াম পেয়ে গেছি। কালকে সময় এলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জনি, পিতে, সনপাপড়ি, পেল। আচ্ছা, আমি জনি বললে বাচ্চারা হাসে কেন বলি? ধরো তুমি কারোর সাথে চ্যাটিং করছো, ধরো সে থাকি দেশের বাইরে, পুরো আমাদের কান্ট্রির আউট অফ কান্ট্রি, কিন্তু চ্যাটিং করছো, খুব ভালো লেগে গেছে, তাকে তুমি তোমার তড়িৎ ক্ষেত্র মানে তোমার বাড়িতে আনবে। আজ আমরা আমার স্টুডেন্টদের দিকে নিয়ে 241 পেজের এবিটি এর সলিউশনটা করব। ঠিক আছে, চলো তোমরা ধ্যান দিয়ে দেখতে থাকো। চলো। আচ্ছা, এবার তোমরা প্রথমেই দেখো কি দিয়ে আছে, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী। আচ্ছা, এটা বলে রাখি, পেছনে একটা গান শুনতে পাচ্ছ, এই গান তো চলছে, এর সঙ্গে ফের একটা আমি মিউজিক লাগিয়ে দেবো, ঠিক আছে, আরও দারুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী এক্স রশ্মি, গামা রশ্মি, অবহেলিত রশ্মি না অতিবেগুনি রশ্মি। আচ্ছা, সবুজ ঘর প্রভাব মানে কি? গ্রিন হাউস এফেক্ট, তাই তো? তো গ্রিন হাউস এফেক্টটা কি জানি, ভূপৃষ্ঠ সংলগ্ন কি CO2, N2O, জলীয় বাষ্প, এগুলো কি করে না সূর্য থেকে আগত রশ্মিকে কি করে ধরে রাখে না। এবার ওটা কার জন্য হয় জানো তো? অতি বেগুনি রশ্মির জন্য নয়, কার জন্য? অবহেলিত রশ্মির জন্য বা IR। তাহলে কি উত্তরটা হবে? IR মানে ইনফ্রারেড, বাংলায় কি বলে? অবহেলিত রশ্মি। আচ্ছা, 1.2 এর প্রশ্নটা দেখছি, কি বলছে না প্রদত্ত কোণটি 310 কেলভিনের সমান, তাই তো? আমরা যদি ডিগ্রি সেলসিয়াসে থাকতো তাহলে কি করতাম? ওর সঙ্গে 273 যোগ করে কেলভিনে পেতাম, তাই তো? ধরো দিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওকে যদি কেলভিনে কনভার্ট করতাম কি হতো? 273 প্লাস 27 300 পেতাম। তাহলে উল্টোটা করো, কি করতে হবে? তাহলে নিশ্চয়ই এখান থেকে 310 থেকে 277 কি মানে 273 বিয়োগ করবো, করলে কত হবে দেখো তো? বিয়োগ করলে 37 তো নাকি? তাই তো দেখতে পাচ্ছি 37। হ্যাঁ, ঠিকই আছে, তাহলে 37। এবার উপরেরটা একটু মুছে দিই, কারণ না হলে এই অঙ্কটা হবে না। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24, মৌলটির অণু টি পরমাণু হলে পারমাণবিক ভর কত হবে? আচ্ছা, ফার্স্ট ভাবো, আমরা কি জানি? আমরা জানি তো M সমান 2D। M সমান কি জানি? 2 × D। এমটা কি? আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব বা আণবিক ওজন, আর ডিটা কি? বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব কত দিয়ে আছে এখানে? 24। তাহলে আণবিক গুরুত্ব বার করতে গেলে কি করব? 2 বাষ্প ঘনত্বের জায়গায় 24 বসালাম। 2কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 48, তাই তো? আচ্ছা, তারপর কি বলছে? পারমাণবিক ভর কত হবে? ধরো আমি সাপোজ বললাম N2, কি বললাম? N2। তুই বলবে নাইট্রোজেন কত নম্বরে আছে? 7 নম্বরে আছে, ডবল করলে কত হয়? 14। কিন্তু কটা দিয়ে গঠিত? দুটো দিয়ে গঠিত, তাহলে কত হবে? 14 × 2 28। কত হবে? 28। তুমি বলতে পারলে, তাহলে আমি যদি 28 বলতাম, 28 যদি বলে দিলাম, তাহলে এর পারমাণবিক ভর কত হতো? তুমি কী করতে? নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করে 14 করতে, তাই তো ব্যাপার। যেমন 2 দিয়ে গুণ করে আমি 28 পেলাম, আমি যদি বলতাম আণবিক ভর যদি বলে দিতাম 28, তাহলে তুমি কি করতে? পারমাণবিক ভর বার করার সময় নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করে কত করতে? 14 করতে। কেন না? এটা দ্বি পরমাণু, মানে দুটো পরমাণু যে তৈরি, তেমন এটা কটা পরমাণুতে বলছে? তি পরমাণু। তি মানে কি? তি মানে কটা? 3টে। আচ্ছা, তাহলে এখানে কত? 3টে, মানে 3টের জন্য যদি 48 হয়, তাহলে একটার জন্য কত হবে? 48/3, তাহলে কত হবে? 3 × 16 48। তাহলে উত্তর কোনটা? আচ্ছা, বি। তাহলে কি বলা আছে? আপাত প্রসারণ গুণাঙ্ক কি? গামা এ। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি? গামা আর হলে কোনটা ঠিক? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক।
মানে কি, ধরো কেসটা এরকম, প্রকৃত প্রসারণ যা হবে, ব্যাপারটা দেখো, পাত্রের উপাদানের প্রসারণের সঙ্গে আপাত প্রসারণ যোগ করলে তবে আমি প্রকৃত প্রসারণ পাবো। ধরো এরকম বললাম, ধরো 2 + 10 করলে তবেই তো 12 পাবো। তাহলে নিশ্চয়ই এই 10টা কম কার থেকে, 12 থেকে। তাহলে নিশ্চয়ই কোনটা বড় হচ্ছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখো নিশ্চয়ই আপাত প্রসারণের সঙ্গে কিছুটা গুণ যোগ করলে তবে আমি প্রকৃত প্রসারণ পাচ্ছি। তাহলে কোনটা, এটা তো গামা আর, আর এটা গামা এ, মানে গামা আর মানে এটা হচ্ছে রিয়েল আর এটা হচ্ছে অ্যাপারেন্ট। আচ্ছা তাহলে কোনটা, গামা আর, এটা গামা আর ছিল, তাহলে গামা আর বড় কোনটা, এই তো লেস দ্যান মানে তো বড়, লেস দ্যান যে মারছি সে বড়, তাহলে কোনটা, অপশান সি। এবার কি বলছে, ক্যামেরায় প্রতিবিম্ব তৈরি। আচ্ছা প্রতিবিম্ব গঠিত হয় ক্যামেরাটা, এটা উত্তর লেন্স দিয়ে হবে, তাই তো? কীরকম কেসটা তোমরা নিশ্চয়ই জানো, কি জানো কেস, উত্তল এটা আঁকলে, আচ্ছা এটা তো আলোক কেন্দ্র, এটা সাপোজ ধরলাম একটা, এটা হচ্ছে কি এফ, আচ্ছা এটা হচ্ছে ধরো এফ ড্যাশ বা 2F বললাম, এটা সাপোজ ধরো এফ, এটা 2F। আমি কিন্তু 2F এর বাইরে বস্তুটাকে রাখি। আচ্ছা যেই বস্তুটা রাখলাম, ধরো তোমাকেই তুলে এখানে রাখলাম, তোমার মাথা থেকে ফার্স্ট একটা রশ্মি বার করলাম, সেই রশ্মিটা কোথা দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, এবার সে এফ দিয়ে যাবে, এফ ড্যাশ ধরো। আর একটা যদি সোজাসুজি ফেলাই, তাহলে আলোক কেন্দ্র দিয়ে গেলে তো সোজাই বেরিয়ে যায়, গেলে কি দেখো উল্টি যাবে, অবশিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো তো, কোনটা ক্যামেরায় কি গঠিত হচ্ছে, মানে অবশীর্ষ হচ্ছে আর সদ হচ্ছে, সদ আর অবশিষ্ট, সদ অবশিষ্ট তো নাকি, সদ অবশিষ্টই, সদ, কারণ এ পাশে হ্যাঁ সদই হচ্ছে আর অবশিষ্ট। 1.6 এর সামনে, মানে আমি বলছি বারবার, কিন্তু গান চলছে, একটা আওয়াজও পাবে, আর যদি ওই আওয়াজটা শুনতে পাচ্ছ তো, আর যদি না তোমরা ঠিকঠাকভাবে করো তাহলে তোমরা ওই আওয়াজের মতোই, বুঝতে পারলে? এবার কি, একবর্ণী আলোকরশ্মির প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আচ্ছা কম্পাঙ্ক, বেগ সব কিন্তু কম্পাঙ্ক নয়, বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, তোমরা তো জানো। সেই এইদিকে গেলে কি হয়, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কী হয়, এপাশে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে না কমে, আর এপাশে না গেলে এনার্জি বাড়ে না কমে, তোমরা নিশ্চয়ই জানো, অত কিছু জানার দরকার নেই, আমরা তো জানি। তাহলে অ্যাকচুয়ালি মনে রাখবো কি, একবর্ণী, আমি এটা আগের ভিডিওতে বলে দিলাম, এগুলো আর বলছি না বারবার। আচ্ছা এইটা তাহলে কি মনে রাখবে, কম্পাঙ্কটা। আচ্ছা একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর ও বহিস্থ রোধ আর হলে তুল্য রোধ দুটো যোগ হয়ে যায়, ঠিক আছে, আর প্লাস আর, তোমরা দেখবে। আচ্ছা ভোল্ট ইন্টু কুলম, এটা বলে দেওয়ার আছে, ভোল্ট ইন্টু কুলম কী হবে, ভোল্ট ইন্টু কুলম, ভোল্ট ইন্টু কুলম। আচ্ছা আমরা কি জানি, ডাব্লু সমান কি জানি, ডাব্লু সমান নয়, ভোল্ট সমান বিভব প্রবেশ সমান W/Q হয়। আচ্ছা তাহলে নিচে কিছু নেই, মানে এক আছে, কোনাকুনি করো, তাহলে কী হবে, ডাব্লু সমান V ইন্টু কিউ, আর ভি মানে ভোল্ট, বিভব প্রভেদ ভোল্ট, আর আধানের তো কী হয়, কুলম, তাহলে কার্যের কী একক হয়, জুল। সব এসআই করলাম, তাহলে উত্তর দেখো তো জুল কোথাও আছে, মানে হ্যাঁ তাহলে এটা কার্য, অ্যাকচুয়ালি কার্য, তাহলে কোনটা হচ্ছে কার্য। এবার সৌরশক্তির মূল উৎস নিউক্লিয় সংযোজন, তোমরা জানো বিভাজন নয় সংযোজন, কারণ ওখানে বারবার বিক্রিয়া ঘটে চলে, হাইড্রোজেন যোগ হয়ে কি হয়, Ag2 হয়ে যায় তো, Ag2 4। আচ্ছা এবার অম্লায়িত, এটা এখানে করে দিচ্ছি একটু, আবার অম্লায়িত CuSO4, মানে CuSO4 প্লাস H2S চালনা করলে কি হয়, CuS প্লাস H2SO4 তৈরি হয়, কিন্তু এটা বর্ণ হয় কালো বর্ণের অধক্ষেপ পড়ে, ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে, কালো। আচ্ছা নিচের কোনটি, এটা আমি কিন্তু বলে দিলাম, নিচের কোনটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, আমি কিন্তু অলরেডি বলেছি, তোমরা একটা কমেন্ট করে বলবে তো, আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি, তাহলে বুঝে যাবে, তোমরা দেখো কিনা, ঠিক আছে। আচ্ছা শ্রেণী 13 এর একটি মৌল M, ওই মৌলের ক্লোরাইডের সংকেত কী হবে? আচ্ছা 13 মানে ওর যোজ্যতা কত হয়, 2, 8, 3, মানে 3 হয়, তাহলে এমটার যোজ্যতা কত হচ্ছে 3, আর ক্লোরাইডের কত হয়, Cl,
Cl এর মানে দেখো ভাববে এখানে L আছে 1, তাহলে কোনাকুনি করলে কি হবে MCl3, তাহলে উত্তর কোনটা MCl3। বা এরকম ভাবতে পারতে কি না 13 তো যদি ডাইরেক্ট 10 বিয়োগ করলে কত হতো 3 হতো। আচ্ছা ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইট মানে কি Fe3O4 মানে FeO আর একটা Fe2O3, এটা হচ্ছে ফেরাস সালফেট আর ফেরাস অক্সাইড আর একটা ফেরিক অক্সাইড। তাহলে কোনটা আয়রন? বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু ডুলারুমিন, বিমানের কাঠামো তৈরি হয় আর আর মোটর গাড়িরও কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়। আচ্ছা এখানে কি অ্যাসিটিলিনের সমগণ আছে, সমগণ মানে শুধুমাত্র CH2 এর পার্থক্য থাকে। আচ্ছা কি আছে প্রথমে ইথাইন, আমরা কিন্তু অ্যাসিটিলিন মানে কি অ্যাসিটিলিন মানে আইন তো অ্যালকাইন তো সি ট্রিপল বন্ড এইটা, তাহলে এটা কি কড়া কার্বন দুটো, তাহলে কি ইথ আর ট্রিপল বন্ড মানে কি আইন, তাহলে ইথাইন, তাহলে ইথাইন অ্যাসিটিলিন মানেই তো ইথাইন, অ্যাসিটিলিন মানেই তো ইথাইন, তাহলে এটা তো দরকার নেই। আচ্ছা প্রোপিন হবে না, কারণটা কি ডাবল বন্ড পোপাইন। এবার দেখ পোপাইনটা কি আমি বললাম যদি কার্বনের শুধু CH2 এর পার্থক্য থাকে, মানে এখানে যদি CH2 যোগ করি, দেখো তো এখানে CH2 যোগ করলে এখানে CH2 যোগ করলে কি এটা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যাচ্ছে, কারণ কত ছিল একটা কার্বন দিলে 3টে হচ্ছে আর এখানে একটা ছিল আর দুটো দিলে 3টেই তো হচ্ছে, তাহলে এটাই হচ্ছে। তাহলে কি এর নাম কি 1 2 3, তাহলে কি প্রোপ আর ট্রিপল বন্ড মানে কি আইন, তাহলে পোপাইন, পোপাইন মানে কোনটা সি। আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নিই কি আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে? তোমরাই জানো থার্মোস্ফিয়ার, তাই তো থার্মোস্ফিয়ার, তো থার্মোস্ফিয়ারে কি হয় না ওই গ্যাসীয় অণুগুলি প্রচুর তাপমাত্রা বেশি। থার্মোস্ফিয়ার মানে কি থার্মো মানে কি বোঝায় উষ্ণতা, উষ্ণতা বোঝায় খুব উষ্ণতা বেশি একটা লেয়ারে, তো ওই লেয়ারে কী হয় না গ্যাসীয় অণুগুলি ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়। তাহলে উত্তরটা কী হবে আমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলতে পারো, ওখানেই তো আয়নোস্ফিয়ারটা আছে। তুমি লিখবে কি এটা থার্মোস্ফিয়ারই লিখবে থার্মোস্ফিয়ার। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? কোন স্তরে? যেটা সেই শান্ত মণ্ডল বলা হয়, ওখানেই তো জেট প্লেনও চলে, ঠিক আছে। তাহলে কোনটা হবে টপোস্ফিয়ার? না না স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ার আমি শিখেছিলাম যে কীভাবে মনে রাখতে হয়। টেক সাম ম্যাঙ্গোস টু ইট, টেক সাম ম্যাঙ্গোস টু ইট, টেক মানে টপোস্ফিয়ার, সাম মানে এজ আছে স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাঙ্গোস মেসোস্ফিয়ার, টেক সাম ম্যাঙ্গোস টু, টু মানে থার্মোস্ফিয়ার, টি আছে ইট, ই মানে কি এক্সোস্ফিয়ার। এবার কি বলছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। আচ্ছা জৈব কিন্তু মানে অর্গ্যানিক কি হবে CO2? না ওটা ইনঅর্গ্যানিক। CFC? না ইনঅর্গ্যানিক। তাহলে কি হবে CH4, CH4 মিথেন গ্যাস, ঠিক আছে। আচ্ছা PV সমান MW/m, 8টি সমীকরণের M হলো, M তো আমরা জানি যে গ্রাম আণবিক ভর, ঠিক আছে গ্রাম আণবিক ভর। এবার উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? আগে ভাবো সেলসিয়াস স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাই তো। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? দেখো হিমাঙ্ক তো তোমরা জানো, ফ্রিজিং বলা হয়, ফ্রিজ 0 ডিগ্রি সেলসিয়াসই তো হয়। আচ্ছা এবার 273 প্লাস টি মানে সেলসিয়াস স্কেলে যা থাকবে তার সঙ্গে 273 যোগ করলে তো আমি কী পাবো কেলভিন স্কেলে পাবো। তাহলে এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, তো টি এর জায়গায় যদি 0 বসাই 273-এর সঙ্গে 0 যোগ করলে কত হয় 273 কেলভিন। বুঝতে পারলে ব্যাপারটা? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট কি বলছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে আছে, এটা 36 × 10⁻⁶ কেলভিন ইনভার্স হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত?
আচ্ছা, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী দিয়ে লিখি? ব্ল্যাক কালারটা ইউজ করি, আলফা, আর ক্ষেত্রকে বিটা, আর আয়তনকে গামা দিয়ে। তাহলে কি হয়? 1:2:3 হয় তো? কত হয়? 1:2:3, তাই তো? ধরো আমার আলফাটা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 1 ইউনিট হয়, মানে যদি 1 হয়, তাহলে ক্ষেত্রটা কত হবে? 2, আয়তনটা কত হবে? 3। তাহলে উল্টো দিকে ভাবতে পারি, যদি আয়তনটা যদি আমার 3 হয়, ক্ষেত্রটা 2, আর আয়তনটা কত? মানে আয়তন যদি 3 হয়, ক্ষেত্রটা তো কী হবে? দেখো, এরকম ঘুরে লিখতে হবে, মানে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে কত হবে? তাই তো, 3 দিয়ে ভাগ করতে হবে তো? আচ্ছা, ভালোভাবে বলে দিত, আমার তোমাদের জন্য একটু মনে হচ্ছে বুঝতে পারছো না, ঠিক আছে? এইগুলোই কিন্তু দরকার। আমি 10টা স্কুল করে দেবো ভাবছিলাম, করেই দেবো, ঠিক আছে? 10টা স্কুল করে দেবো। ধরো ওটা কি, গামার কত দেখো তো, এখানে 3। গামা মানে তো আয়তন প্রসারণ গুণাঙ্ক, লেখা আছে দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কত? গামা। গামা মানে কি? গামা মানে কত বলছে ইউনিটটা এখানে? 3 ইউনিটের জন্য কত বলা আছে দেখো তো? 3 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। আর আমার দরকার কত ইউনিট, মানে কত এককের জন্য? একের জন্য দরকার, কারণ আমার আলফাটা মানে দৈর্ঘ্যটা 1 ইউনিট হয়। তাহলে 1 জন্য বার করতে গেলে কী করতে হবে? ভাগ করতে হবে। সোজা একটা জিনিস। এবার আমার স্যাটিসফ্যাকশান হলো 12। তাহলে 12 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। ইজ ইট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, একই রকমভাবে তাহলে বলো, সে লোহা দুক যাই দুক, অ্যাকচুয়ালি লোহার ক্ষেত্রে আলফাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হয়? 12 × 10⁻⁶, ওই যে কোনো ইউনিট, ডিগ্রি সেলসিয়াস যদি দিই ইনভার্স। আর বিটাটা কত হয়? 24 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। গামাটা 36 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আচ্ছা, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে বলে দিই একটু। যদি বলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্য একক নেই, আছে না নেই, তুমি তখন বলবে নেই, তাই তো? আয়তন প্রসারণ গুণাঙ্কের এককে আয়তন আছে না নেই, বলবে নেই, কারণ শুধুমাত্র দেখো ডিগ্রি সেলসিয়াসই আছে, বা ডিগ্রি কেলভিন আছে, মানে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন আছে। বুঝতে পারলে ব্যাপারটা? এইটা গেল। আচ্ছা, এবার এখানে কি দেখো তো, বলছে অনুপাতটা দেখো, তুমি যাই করো না কেন, ধরো কত কী বার করতে বলছে? ক্ষেত্র আর আয়তন। ক্ষেত্র মানে কি? বিটা, আর আয়তন মানে গামা। আচ্ছা, বিটা 24 × 10⁻⁶, আর 36 মানে 6, এইটা কেটে দাও, দেখতে পাচ্ছি আমি কত পাচ্ছি? 24/, ইস্ট মানে তো ভাগ, তাহলে 24/36, 6 দিয়ে কাটলে 6 একদম 2 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে কাটলে 12 দিয়ে কাটা যাবে, 12 দিয়ে কাটলে 12×3, 12×2, তাহলে 2/3, মানে 2:3। বুঝতে পারলে? ডাইরেক্ট বসতে পারতে এখান থেকে দেখেই যে বিটা আর গামা মানে 2:3 হয়। উত্তর কি? 2:3। আমি একটু করে দেখালাম। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস। তাহলে অবতল দর্পণ একটা খিঁচে নাও, খিঁচে নিলে সি এর মতো, সি। আচ্ছা, সি মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোণ। আচ্ছা, ফার্স্ট আঁকো। এটা বললাম আমি মেরু, এটা বললাম কেন্দ্র, এইটা হচ্ছে ফোকাস। কি বলছে? বক্রতা কেন্দ্র, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে, এখানটাতে। তো এখানে কোনো বস্তুকে আমি রাখলাম, মাঝখানে রাখবে তুমি, এটা ফোকাস তো, আর এটা কি? বক্রতা কেন্দ্র। জানো, ধরো একটা রশ্মি পুরো এখানে ফেলো, এই পাশটা পলিশ করে দাও, তাহলে একটা রশ্মি পুরো সমান্তরালভাবে ফেললে সেটা কোথা দিয়ে যায় আমরা জানি, সেটা তো যাই এফ দিয়ে যায়। আচ্ছা, এটা মনে রাখবে, পুরো এফ দিয়ে যায়। আর একটা রশ্মি কই দেখি তো, ফেলো, আর একটা রশ্মি কই ফেলো তো দেখি, কীভাবে ফেলবে? হ্যাঁ, লম্বলম্বী ফেলো, তাহলে কত হবে? পুরো শেষ কেন্দ্র দিয়ে যাবে তো, বক্রতা কেন্দ্র দিয়ে। তাহলে কোথাও একটা এই পেছনে হচ্ছে, কোথাও পেছনে সেটা
হ্যাঁ কথা, কিন্তু ধরো যদি এরকম হয়, মানে যদি এরকম তোমার মাথাটা, ধরো তোমাকে আমি তুলে নিয়ে এখানে বসালাম, ধরো তোমার মাথাটা উপরের দিকে আছে, মানে এর ফলে এর ফলে কি হয়ে যাচ্ছে দেখো তো, এর ফলে হচ্ছে মাথাটা উল্টে যাচ্ছে, তাই তো? আর এটা উল্টোলে কি হয়, অবশীর্ষ। আর উপর দিয়ে তাহলে কি সমশীর্ষ হয়। এখান থেকে আরও প্রশ্ন হতে পারে, অবশীর্ষ হচ্ছে, আর অবস্থানটা কি বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে লিখতে। অসীম মানে কি, প্রচুর দূরে আছে, জানিনি কত দূরে, তাহলে বলে দেবো কি, দেখো বক্রতা কেন্দ্রের পেছনে আছে তো, হ্যাঁ বক্রতা কেন্দ্রের পেছনে আছে, আর অসীম মানে অনেকটা দূরে, তার মাঝখানে আছে। ধরো কেসটা এরকম, আমরা অসীম দূরত্ব বলতে কি বুঝি, ধরো তুমি কারোর সাথে চ্যাটিং করছো, সে আছে কি, আচ্ছা একটা প্রশ্ন আসুক বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ ওইটা ভালোভাবে মানে ভালোভাবে বলবো, ঠিক আছে? চলো, এটা বুঝতে পারলে আমি জানি। এবার কোন ক্ষেত্রে, এটা হচ্ছে স্নেলের ল তো, প্রযোজ্য নয়, কীভাবে বলবো, তোমরা বুঝতে পারছো, এটা আমি জানি, বেকার সময় নিচ্ছি তোমাদের। এটা কি, এটা বলে দিচ্ছি একটু। ধরো একটা রশ্মি কোনো একটা বিভেদ তলের ওপর লম্বভাবে পড়লো, লম্বভাবে মানে এরকম আনতভাবে নয়, লম্বভাবে পড়লো, তাহলে লম্বভাবে পড়া মানে, তো আমাকে একটা এই বিন্দুতে লম্ব টানতে হয়, টানতে গেলে কী করতে হবে, এই তো, তাহলে দেখো তো যে বিন্দুতে পড়ছে, ধরো এই বিন্দুতে পড়ছে, এই বিন্দুতে পড়ছে সাপোজ ধরো, তাহলে আমার লম্ব টানতে গেলে এর উপর দিয়েই করতে হবে, এর উপর দিয়েই করতে হবে। করলে কি হচ্ছে দেখো তো, কোনো অ্যাঙ্গেল আছে কি, এখানে কোনো অ্যাঙ্গেলই নেই, অ্যাঙ্গেল নেই। যদি একটু কার্চেভাবে ফেলাতাম, মানে একটু আর্চেভাবে বা আনতভাবে ফেলাতাম, তির্যকভাবে ফেলাতাম, আনতভাবে ফেলাতাম, তাহলে কি হতো, অ্যাঙ্গেল থাকতো, কিন্তু অ্যাঙ্গেল নেই মানে জিরো। জিরো মানে কি, তাহলে আয়ও জিরো, আয় হয়ে যাচ্ছে জিরো, তাহলে এখানে সূত্র পড়বে, কারণ আমি তো জানি যে পড়েছে এখানে আর কি। তাহলে ওটা আনতভাবে রশ্মি ফেললে, তাহলে তুমি কী করতে, একটা লম্ব টানতে, ঠিক আছে? যদি এটা না থাকতো সোজা বেরিয়ে যেত, কিন্তু থাকার জন্য ধরো এটা ঘনমাধ্যম, তাহলে ঘেঁষে আসে, ঘনমাধ্যমে ঘেঁষে আসতে হবে, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে, তুমি জানো। আচ্ছা ঘনমাধ্যম মানে ঘিঞ্জি বেশি, তাহলে এটা তো দূরত্ব বেশি, দেখো দূরত্ব বেশি, তাহলে এই পথে যাবে নি, সে এই পথেই আসবে, তাহলে অ্যাঙ্গেলটা এখানে কম হচ্ছে, যাই হোক কম হোক, এটা বেশি অ্যাঙ্গেল হবে আই আর। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যদি আই না থাকে, এখানে তো অ্যাপ্লিকেবল হবে, কারণ এখানে সাইন আই পাচ্ছি, সাইন আরও পাচ্ছি, বুঝতে পারলি, মানে একটা আই অ্যাঙ্গেলও পাচ্ছি, আর অ্যাঙ্গেলও পাচ্ছি। ধরো 30 যদি হয়, এটাই ধরো সাপোজ ধরো 20 হচ্ছে, যাই হচ্ছে না কেন, তাহলে 30 আর 20 হচ্ছে, অ্যাঙ্গেল আছে, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেলই নেই, তাহলে অ্যাপ্লিকেবল তো নয়। তাহলে উত্তরটা কী লিখবে, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপাতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে? নেক্সট কি আছে, এই তো এক বোর্ড, এইটা আমি কিন্তু প্রশ্নটা আমি করে দিচ্ছি অলরেডি, তাও তোমাদের জন্য করে দিচ্ছি একবার। দেখবে অনেক প্রশ্ন রিপিটেশন হচ্ছে, ওগুলো প্র্যাকটিস করবে, ছেড়ে দেবে না, কারণ ছেড়ে দিলে অবস্থা খারাপ, ওটা আর মনে থাকবে না, ঠিক আছে? ছেড়ে দিলেই কিন্তু দেখবে সব শেষ, একবার বাঁধন ছেড়ে দাও হাওয়া। তো এখানে কি, ওয়ান বোট, তাহলে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা, মানে 1 ঘন্টা, 1 আওয়ার বললাম, মানে 1 কিলোওয়াট ক্ষমতা, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র যদি 1 ঘন্টা চলে, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় সেটাই হচ্ছে কি, 1 বোর্ড বা 1 বোর্ড অফ 10 ইউনিট, তাই তো, বাণিজ্যিক ইউনিট, কমার্শিয়াল ইউনিট, ঠিক আছে? আচ্ছা যেখানে দেখো এটা মানে কি, এটা মানে তো এরকম গুণ, দেখো লেখা আছে কে, দেখবে ফটোতে 1K লাইক পড়ে, 2K লাইক পড়ে, তাহলে 1K মানে কি, 1000, তাহলে কত, 1000 ওয়াট। আচ্ছা 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো আমাকে, 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলো তো, জানো তোমরা? 1 ঘন্টা মানে আমরা জানি, 1 ঘন্টা সময়টা করে দিলাম, আমি বলে দিচ্ছি 3600 সেকেন্ড, একটু এটা জানো এটা, তাহলে আবার বলতে হবে 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 গুণ করো 3600 সেকেন্ড পাবে, ঠিক আছে? এটা তোমরা জানো, আমি জানি, বেকার লেন্থি হয়ে যাবে ভিডিও। আচ্ছা ওয়াট মানে জুল সেকেন্ড ইন্টু 36, 0 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে, 1 2 মানে কটার সময় দেখো 1 2 3 4 5, 36 ইন্টু 10⁵ জুল। কিন্তু এখানে না এটা বলে দিতে পারলে দেখবে প্রশ্নতে অনেক সময় করতে হয়, এখানেও 10 দিয়ে ভাগ করতে হয়, এখানে 10 দিয়ে গুণ করতে হয়, কারণটা কি,
কারণ দেখো 10 কেটে যাচ্ছে, এখানে দশমিক আনবো বলে 10 মানে কি একটা শূন্য আছে, তাহলে এদিক থেকে একটা ঘর আগে 3.6 ইন্টু 10⁻, এখানে 1 এখানে 5, মোট কত 6 জুল, বুঝতে পারলে? এরকমও লিখতে পারো। আচ্ছা, রোধাঙ্ক কি এসআই একক কি, এটা আমি অলরেডি তোমাদের শিখিয়েছি। রোধাঙ্ক মানে কি আমরা জানি, রো, আমরা জানি কি আর সমান রো এল বাই, এখান থেকে কিন্তু অঙ্কও পড়ে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদেরও নয়, এটা 12এও আছে, ঠিক আছে? কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে। আমাদের কন্ডাক্টেন্স, আমি কেমিস্ট্রির লোক, আমি কন্ডাক্টেন্স বার করি, সেল কনস্ট্যান্ট বার করি, তার ওরা ওখানে কিন্তু আলাদা বার করে ফিজিক্সের লোকেরা। যাই হোক, তোমরা এখন কি রোধাঙ্ক জানছো, রোধাঙ্ক মানে কি রো। আচ্ছা, কিছু নেই মানে নিচে কত আছে, 1 কোনাকুনি গুণ করো, তাহলে রো এর সঙ্গে, আচ্ছা গুণ করে দাও আগে, রো এল এর সঙ্গে, এটা মানে তো রো এল বাই এ, ঠিক আছে? এবার মানে কি কোনাকুনি গুণ করলে দেখতে পাচ্ছি রো ইন্টু এল আর ইন্টু এ। আচ্ছা, এলটা গুণ অবশ্যই গেলে ভাগ, কিন্তু কেন করছি, কারণ আমার দরকার রোকে, তাহলে রোকে আলাদা করে নিচ্ছে, কারণ ওর এককটা বার করবো, এটাই রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। আচ্ছা, আর এর একক কি, ওহম। আচ্ছা, কোনো ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার বোঝায়, মিটার স্কোয়ার বোঝায়, তা ক্ষেত্রফল মানে তো মিটার স্কোয়ারই। আচ্ছা, মানে কি 2 মিটার। আচ্ছা, লেন্থ মানে কি, এস একক কী হয়, এসআই কী হয়, লেন্থ মানেও কী হয় মিটার, জানো তোমরা মিটারে মেজার করো, সেন্টিমিটারে মেজার করো, তাহলে উত্তর কী পাচ্ছি, ওহম মিটার। কেউ এরকম লিখতে পারে ওহমের সিম্বল দিয়ে মিটার লিখতে পারে, যে যা ইচ্ছা লিখবে। এবার বলছে একটি তরল সন্ধিগত মৌলের নাম। সন্ধিগত মৌল কারা তোমরা জানো? 3D থেকে শুরু করে 4D 5D এই সিরিজগুলো কিন্তু তোমার সন্ধিগত মৌলের আন্ডারে পড়ে, তাই তো? যেমন কে কে আছে কই বলো দেখি, আমি তো বললে মোটামুটি পুরোটাই বলতে পারবো, অত সমস্যা মানে অত সময় দিয়ে বলে লাভ নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি পুরো মনে রাখবে সবগুলোই কিন্তু কঠিন হয়, একটাই কিন্তু তরল আছে, সেটা কি, মার্কারি, এইচজি। তাহলে উত্তর কী হলো আমার, মার্কারি, এইচজি, মার্কারি। হাইড্রাজিরাম ল্যাটিন নাম, তাই তো? এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী বন্ধন আছে। কোনো ব্যাপার, তোমরা তো বলবে স্যার এইটা শিখে গেছি আপনার সেই সালের প্রশ্নের ভিডিও দেখে, সেই 2000 থেকে 2023 পর্যন্ত আমি করে দিলাম আয়নীয় সমযোজী বন্ধনের, ঠিক আছে? আর আমার তো অ্যাটমিক নিউক্লিয়ারও বানানো, নিউক্লিয়াসেরও বানানো আছে 2000 থেকে 2023 পর্যন্ত, আই থিঙ্ক বানানো আছে, 2007 থেকে মনে হচ্ছে, ওগুলো দেখতে পারো। আচ্ছা, আবার গ্যাসের আচরণও বানানো আছে। সালের প্রশ্নগুলো অনেক সময় রিপিটেশন হয়, এখানে কি বলা আছে, এটা নয় কি বললাম। আচ্ছা, এরপরে কি, হ্যাঁ, এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী বন্ধন আছে। নাইট্রোজেনটা ভাবো, যদি নাইট্রোজেনটাকে ভাবো, ইফ ইউ কনসিডার N2, তাহলে কি হবে? সামনে কিন্তু পরীক্ষা, হ্যাঁ আমার একটা নীতি আছে, বারবার বলি, সিইং বিউটি ডু নট ফরগেট ইউর ডিউটি, সিইং বিউটি ডু নট ফরগেট ইউর ডিউটি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে কি N2 N, তাহলে নাইট্রোজেনের বাইরে কুকে কটা থাকে, অ্যাকচুয়ালি 7 নম্বরে আছে, 7 নম্বরে মানে কি 2 আর 5, তাহলে 5 মানে কি 1 2 3 4 5, 1 2 3 4 5, 8টা করতে চাই, সকলে 8টা করে নিতে চাই, 8টা করে ওয়াইফ দরকার ওদের, না 8টা করে নিতে চাই, তাহলে করলে কি হবে, এই কত হলো দেখো তো, পেপারটা এইটাই হলো নাকি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা করেই হলো। মানে ব্যাপারটা এরকম, শেয়ারিং মানে কি বুঝে বলো তো, তোমার কাছেও থাকে আমার বন্ধুর কাছেও থাকে। ধরো নাইট্রোজেনের এখানেই মানে কি, এই ইলেকট্রনটা এরও আবার ওরও, ব্যাপারটা ওইটাই শেয়ারিং কেস। ধরো হোয়াটসঅ্যাপে কিছু শেয়ার করলে তোমার কাছেও থাকে, তোমার বান্ধবীর কাছেও থাকে। আচ্ছা, হলো। এবার এটা মানে কি, দুটো বন্ড মানে দুটো ইলেকট্রন মানে একটা করে বন্ড, তাহলে দুটো ইলেকট্রন একটা বন্ড, দুটো ইলেকট্রন একটা বন্ড, তাহলে কত হচ্ছে N, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, এখনও অনেক আছে, তুমি যদি এটাও নয় কী নিবে, তোমার তো যেন অ্যাসিটিলিন ওখানেও আছে, কত নিবে এরকম বন্ড, CNও হতে পারে, ঠিক আছে? আমরা কেমিস্ট্রির মানুষ, আমাদের কাছে বন্ডের কোনো সমস্যা, যেখানে পারবো সেখানে বন্ড। আচ্ছা,
আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজে। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, মানে কমে কমে বাড়ছে, কমে বাড়ছে, কমে ঊর্ধ্ব মানে কি, ঊর্ধ্বক্রম মানে কি, কমে বাড়ছে। বাড়া মানে নিশ্চয়ই লেস দ্যান আকারে লিখতে হবে, লেস দ্যান আকারে। দেখো কম তবেই তো বাড়বে, যখন আমি বলি 1 লেস দ্যান 2, তাহলে কমে বাড়ছে, তাহলে লেস দ্যান আকারে লিখতে হবে, যে মারে সেই কিন্তু বড় হয়। আচ্ছা, এটা বুঝতে পারে। কমে ঊর্ধ্ব, এটাই সমস্যা হয়, অধক্রম আর ঊর্ধ্বক্রমের মধ্যে বাচ্চাদের এটাই সমস্যা। কি এর মানেটা কি, কমে ঊর্ধ্ব, কমে কমে বাড়বে, এরকম কেসটা। তাহলে নিশ্চয়ই 2 1-এর থেকে বড়, 3 আবার 2-এর থেকে বড়, তাহলে এরকম কেস। তাহলে সবচেয়ে বেশি কার ভেদন ক্ষমতা জানি আমি গামার, তারপরে কার বিটার, সবচেয়ে কম আলফার। কাজ মিটে গেল, খেল খাতাম। আচ্ছা, এবার কি বাম স্তম্ভের আর ডান স্তম্ভের সঙ্গে সামঞ্জস্য বিধান করো। এখানে লিখে ফেলছি, দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, ক্ষারীয় নেই, এটি মৃত্তিকা লিখে ফেলছি, এটি ক্ষারীয় হবে এখানে, ঠিক আছে। এখানে ক্ষারীয় কথাটা লিখে নেবে তো, বইতে ক্ষারীয় আছে। কি বলছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল। তো ক্ষারীয় মৌল বললে আমরা কোনগুলো লিখতাম, হাইড্রোজেন বাদ দাও, হালিনা, করো, রুবির সাথে ফ্রেন্ডশিপ, তো এইগুলোকে বলতাম। হাইড্রোজেনটা বাদ দাও আর ফ্রান্সিয়ামটা বাদ দাও, এইগুলোকে বলতাম। কিন্তু এখানে বলছে ক্ষারীয় মৃত্তিকা, আবার সেটা ক্ষারীয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা মানে অ্যালকালাইন আর্থ মেটাল কার দিকে বলা হয়, বেটি, মেঘা, কালা, স্যার, বেশি রাগি, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা রেডিয়ামটা ছাড়ো, মোটামুটি এইগুলোর মধ্যে যেটা দেখতে পাবে, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটা হবে, ম্যাগনেসিয়াম পেয়ে গেছি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি, এটাও শিখিয়ে দিই যে কার্বন বিজারণ বলছে, এখান থেকে কী কী প্রশ্ন আর হতে পারে, আর এর বাইরে হয় না, ঠিক আছে। কার্বন বিজারণ কেসটা আমার শর্ট টিক দিয়ে সব হয়ে যাবে। কি শর্ট টিক্স, না কালকে মা এলো, জনি ফিতে শনপাপড়ি পেলো, তারপরে হাইড্রোজেন কোথায়, কোথায় মা, কোথায় মা, অনু, আজ অনু, আজ অনু কি বললাম, যে কালকে মা এলো, এই পর্যন্ত একটা করলাম। কালকে মা এলো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জনি ফিতে শনপাপড়ি পেলো। আচ্ছা, আমি জনি বললে বাচ্চারা হাসে কেন আমি ঠিক জানি না, সত্যি বলছি আমি জানি না কেন, কি জানি আমার সে ঠিক কেমন কেমন একটা মনে হয়। যাই হোক, জনি ফিতে শনপাপড়ি পেলো, হাইড্রোজেন কোথায় আজ, কোথায় আজ, কোথায় মা, আজ অনু, ঠিক আছে, কোথায় মা মার্কারি, আজ অনু, আর্জেন্টাম, অরাম। হ্যাঁ, তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তড়িৎ বিশ্লেষণ করলেই হয়ে যায়, তড়িৎ বিশ্লেষণ সেই ক্যাথোড অ্যানোড দিয়ে করলেই হয়ে যায়। তাহলে এইগুলো তড়িৎ বিশ্লেষণ দিয়ে করতে পারবে। আচ্ছা, এইগুলো কার্বন বিজারণ পদ্ধতি, হাইড্রোজেন বাদ দাও, কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করা হয়। তাহলে দেখো এর মধ্যে কে আছে, এর মধ্যে দেখো তো নিশ্চয়ই, দেখো এখানে কে দিয়েছে, হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে গেছি, এসএন, তাহলে এসএন। আচ্ছা, এবার পরে থাকলো বোঞ্জ আর সন্ধিগত। আচ্ছা, এই দুটোর মধ্যে দেখো তো, তোমার মনে হতে পারে বোঞ্জে কিন্তু কোপারও থাকে আর জেডেনও থাকে, কিন্তু সন্ধিগত মৌল কোনটা হবে, সন্ধিগত মৌল বাবা এটা হবে না, জিঙ্ক সন্ধিগত মৌল নয়, কারণ ওটার জন্য ক্লাস 11 আছে, ওখানে ট্রানজিশাল এলিমেন্ট খুলতে হবে, ওখানে হাফ মানে ডি কক্ষণীয় ব্যাপার আছে। ফুল পিল কেসটাকে মানে ভূমি স্তরে অথবা স্থায়ী জনস্তরে যদি ডি এন মাইনাস ডি, আচ্ছা বাদ বলা দরকার নেই, তোমরা এর শুধুমাত্র মনে রাখবে জেডেনটা কি সন্ধিগত মৌল নয়, তাহলে সন্ধিগত মৌল কি কোপার, তাহলে বঞ্জে উপস্থিত অটোমেটিক্যালি কি হয়ে যাবে জেডেন। নেক্সট চালো, এবার কি, এবার দেখো কি বলছে, বিভাগ ক্ষয়েরই এই প্রশ্নটা ছেড়ে গেছিলো, ঠিক আছে, ছেড়ে গেছিলো, এরকম করে সেই সালফানটাও ছেড়ে গেছিলো। সালফানটা কি না 100%, দেখবে প্রথম যে স্কুলটা করিয়েছিলাম ওখানে বাচ্চাটা প্রচুর পছন্দ করেছে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানে সালফানটা ছেড়ে গেছিলো, এরকম করে ছেড়ে গেছিলো। সালফানটা কি না 100% ওলিয়ামকে বলা হয় সালফান, ঠিক আছে। যাই হোক,
এটা বলে দিচ্ছি, যদি কোনো বিন্দুর বিভব ভি হয় তবে কিউ পরিমাণ ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে। আমি বলছিলাম একটা গল্প বলবো, বলে নিই। ধরো তুমি কারোর সাথে চ্যাটিং করছো, ধরো সে থাকে দেশের বাইরে, পুরো আমাদের কান্ট্রির আউট অফ কান্ট্রি, কিন্তু চ্যাটিং করছো, খুব ভালো লেগে গেছে, তাকে তুমি তোমার তড়িৎ ক্ষেত্র মানে তোমার বাড়িতে আনবে। এখন বাড়িতে কে থাকে? মা গার্জেন হয়ে যায় অনেক সময়, মানে মায়ের দাপট চলে বা বাবার দাপট চলে, বাবা মায়ের দাপটই চলছে। তখন কি, তুমি ওকে আনছো, আনতে তো একটা এনার্জি দিতে হবে, নিয়ে তুমি যে ঘরে আনছো, তাই তো, ঘরে কে আছে? মা। তো একটা রিপালশন হবে, ঝগড়াঝগড়ি হবে, তাই তো। কী করে যে এনার্জিটা কী গেল না, তুমি যে আনছো ওই তাকে আনছো একক ধনাত্মক আধানকে, মানে একজন কি আনছো, অবশ্য অনেকজনকে কী করে আনবে। তাহলে আনতে যে পরিমাণ তোমাকে কাজ করছে, মানে করতে হচ্ছে, চ্যাটিং করতে হচ্ছে, প্লাডিং করতে হচ্ছে, ওইটাই হচ্ছে কি বিভব। ঠিক আছে, এভাবে ভাববে যে কি, যে যদি কিউ পরিমাণ আধানকে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কী হবে? ডাব্লিউ বাই কিউ, ওটাই হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে কি হবে, কত কার্য করতে হবে, কার্যটা কত করতে হবে? একক ধনাত্মক কিউ পরিমাণ বলছে যদি বিভব ভি হয়, আচ্ছা তাহলে আমি কি পেলাম? ডাব্লু বাই ভি সমান কিউ পেয়ে গেলাম। কি বললাম, কিউ পরিমাণ আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, ধরে নিচ্ছি যে ডাব্লু পরিমাণ কাজ, ধরো 20 জুল লাগুক, 2 জুল লাগুক, যাই জুল লাগুক, আমি বললাম একটা আধানকে, ধরো 1 কুলম আধানকে আনছি, নিয়ে আসতে লাগছে, সাপোজ ধরে নাও 2 জুল কাজ করলাম, তাহলে কি, ধরো আমি বললাম, ধরো এরকম করে ভাবতে পারো এটা, ধরে বললাম 2 কুলমকে আনতে লাগছে 10 জুল, তাহলে 1 কুলমকে আনতে কত লাগবে? 5। কী করে করলাম? নিশ্চয়ই 10/2 করলাম। সেরকমই আমি বলছি কি, যে কিউ পরিমাণ আনতে যদি এটা আধানকে 2 কুলমের জায়গায় ভাবতে পারো, আনতে লাগছে ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে একককে করতে হবে কি, ডাব্লু বাই কিউ। আমি বলি ডান পাশ বাই বাঁ পাশ, তাহলে ডাব্লু বাই কিউ হচ্ছে, সেটাকে আমরা কি বলি? ভি, বিভব প্রভেদ। আচ্ছা, তাহলে নিচে কিছু পরিমাণ কত আছে? 1, তাহলে ডাব্লু সমান কী বেরোবে? কোনাকুনি গুণ করে দাও, 1-এর সঙ্গে ডাব্লু গুণ করলে ডাব্লু, তাহলে কিউ ইন্টু ভি, এই পরিমাণ কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার কি, ক্রমবর্ধমান পরমাণুর আকার, এখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন হতে পারে, যে কুলম ইন্টু ভোল্ট কিসের একক, তখন হবে কি কার্যের একক, এরকম অনেক কিছু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যাই হোক, ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। তাহলে প্রথমের প্রশ্নটা মুছে দিই। আমাকে বলো যে সোডিয়াম, তারপরে কে হয় অ্যালুমিনিয়াম, তারপরে কে হয় ফসফরাস, তারপরে মানে এর পরে আছে এরকম লিস্টে, এরকম তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, আর তারপরে সালফার আছে। তাহলে আমি কি যাচ্ছি দেখো, বাঁ দিক থেকে ডান দিকে হাঁটছি, তো হাঁটছি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, পর্যায় সারণীর হাঁটছি, তো হাঁটলে কি হয়, সেলটা কিন্তু একই জায়গায়, তুমি যদি দেখো 2, 8, 1, এখানেও 3টি, 2, 8, 2, এখানেও 3টি সেল দেখো, 1, 2, 3, এখানে 2, 8, 3, 2, 8, 4, তারপরে 2, 8, 5, আবার 2, 8, 6, তাহলে সেল কিন্তু একই আছে, কি বাড়ছে বলো তো, এখানে এটা 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14, 15, 16, তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়ছে, মানে নিউক্লিয়াসের মধ্যে চার্জ বাড়ছে, কারণ প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে প্রোটন সংখ্যা বাড়লে টেনে খিঁচে নিবে, একদম টেনে খিঁচে নিবে। ধরো একটা বডি বিল্ডার, খুব হ্যান্ডসাম ছেলে, আর একটা খোসো মতন, তাহলে কার কাছে বেশি আকৃষ্ট হবে লোক, মানে যেটা বললাম বুঝতে পারছো, নিশ্চয়ই বডি বিল্ডার যেটা, তাহলে সে ভাববে কি নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়া মানে টেনে খিঁচে নিবে। ঠিক আছে, তাহলে খিঁচে নিবে কে? ফসফরাস খিঁচবে বেশি, না কে কে দিয়ে আছে, সোডিয়াম খিঁচবে বেশি, না অ্যালুমিনিয়াম খিঁচবে বেশি? তাহলে দেখতে পাচ্ছি বেশি খিঁচবে কে? ফসফরাস। তাহলে সাইজটা যে যদি খিঁচে নেয়, ধরো এরকম একটা সাইজ ছিল, তাহলে এর নিউক্লিয়াসে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, 15টা ছিল, তাহলে খিঁচে নিচ্ছে বেশি, এই বাইরের কক্ষে ইলেকট্রনটাকে খিঁচে নিচ্ছে বেশি। তাহলে খিঁচে দেয় কেন? আবার ভাবো, প্লাস তো মাইনাসকেই খিঁচে, মানে
প্লাস তো মাইনাসকেই তো খিচে, দেখবে মেলাঘাটে গেলে দেখবে প্লাসের পেছনে মাইনাস ঘুরঘুর করছে, সেম কেস। তাহলে প্লাস মাইনাসকে খিচে মানে সাইজটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে সবচেয়ে ছোট কি হবে? ফসফরাস। আচ্ছা, সবচেয়ে ছোট ফসফরাস। তারপরে কি হবে? তারপরে অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা, ছোট হয়ে গেছে সবচেয়ে ছোট ওইটা। তারপরে ডি, আচ্ছা সালফার, সব সালফারও ছিল, সালফারও এখানে ছিল। তাহলে সালফার সবচেয়ে বেশি খিচবে, কারণ ওর 16 নম্বর আছে, তাহলে পাওয়ারফুল বেশি। আর শেষে কি আছে? এবার সোডিয়াম। বুঝতে পারবে ব্যাপারটা? তাহলে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় সাইজ এটা, সবচেয়ে ছোট সাইজ কার? সালফারের। বুঝতে পারলে? ক্লিয়ার ব্যাপারটা আমি বুঝতে পারলাম, খিচাখিচির কেস ক্লিয়ার। এবার তারপরে বলছে কি, এই প্রশ্নটাও দেয়, আমি শেখাতাম। একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 মানে 2, 8, 5, তাই তো? প্রথম কক্ষে দুটো থাকে, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 5টা, তাই তো? তবেই তো ধরো এরকম, ধরো তোমরা মানে কিছুজন বন্ধু মিলে গেছো, একটা হোটেলে গেছো, সে বললো আমার 3টে ঘর আছে বাবা, এর মধ্যে তোমরা প্রথম জোরে ম্যাক্সিমাম 2জন থাকতে পারবে, তারপরে ঘরে ম্যাক্সিমাম 8জন, তারপরে ঘরে ম্যাক্সিমাম 8জনই ধরতে পারো। তাহলে এখানে ম্যাক্সিমাম যদি 2 দিয়ে দিলাম, তারপরের ঘরে তো আমার কাছে এখনও আছে কটা? এখনও আছে 13টা। তাহলে 13টা যদি থাকে, তো বলছে এই ঘরে তো 13জন থাকতে পারবে না, তাহলে থাকবে কজন? 5, মানে ম্যাক্সিমাম 8, তাহলে ম্যাক্সিমাম 8 দিয়ে দাও। মানে 8-এর থেকেও কম থাকতে পারতো, কিন্তু ম্যাক্সিমাম 8, তাহলে দিয়ে দাও ম্যাক্সিমামটাই। তাহলে পড়ে আছে কত? 5, তাহলে এই ঘরে 5টা। আচ্ছা, তাহলে কটা ঘর করতে পারলাম? 1টা, 2টো, 3টে। তাহলে 3টে ঘর মানে বলবো পর্যায়, তৃতীয় পর্যায়। ঠিক আছে? আচ্ছা, 5, 2-এর থেকে বেশি, তাহলে 10 যোগ করে দাও। যদি 1 অথবা 2 পেতাম, তাহলে ওইটাই হতো ওর শ্রেণী সংখ্যা। ধরো বললো সোডিয়াম 2, 8, 1, 1 বেরোচ্ছে, মানে 1 নম্বরে উ থাকবে। যদি বললাম ম্যাগনেসিয়াম 2, 8, 2, তাহলে উ কাজে থাকবে, 2 নম্বরেই থাকবে। কিন্তু এখানে 5, মানে আবার ফের 10 যোগ করো, কত? 15। তাহলে 15 যখন হচ্ছে, তাহলে এটা কি বলবো? 15 নম্বর শ্রেণীতে। ক্লিয়ার হয়ে গেল কেস। আচ্ছা, H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফুসাইডের বর্ণ কি হয়? বেগুনি। আচ্ছা, এখানে কোনো কি আর বোঝানোর ব্যাপার আছে? এক্সপ্লেন করে দেখাতে হবে। তুমি যদি আমার বন্ধু হতে, তাহলে নিশ্চয়ই অন্যভাবে বলে দিতাম যে কী করে নাম্বার, মানে না কালারগুলো মনে রাখতে হয়। আমার অন্যভাবে টিক্স আছে, সেগুলো তোমাদের জন্য নয়। আচ্ছা, একটু মনে রাখবে এটা। ওলিয়ামের রাসায়নিক নাম কি? আচ্ছা, ওলিয়ামটা কি আগে লিখে নিই। H2S2O7 মানে কি? পাইরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। আচ্ছা, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? না প্লাটিনাম, রোডিয়াম, তারজালি। আচ্ছা, পিটিই, পিটিএফই, পিটিএফই, আচ্ছা এটা মানে কি? পলিটেট্রাফ্লুরো ইথিন বা ইথিলিন। পলি, এটা আগের দিন ভুল বলেছিলাম, পলি টেট্টা কিন্তু 4টে, পলিটেট্টা ফ্লুওরো ইথিন, ডাবল বন্ড আছে ইথিন, আবার ঠিকঠাক বললাম তো? হ্যাঁ, বা ইথিলিন, ইথিলিনও লিখতে পারে কেউ, আর যার নাম তো ইথিলিন। মানে এরকম কেসটা, CF2 হোলেন, তাই তো? যেমন কিন্তু ওর মনোমারটা তাহলে কি? CF2 ডাবল বন্ড CF2, মানে কি? সি ডাবল বন্ড, এপাশে এফ, এপাশে এফ, এপাশে এফ, এপাশে এফ। তাহলে একটু তুললে এপাশে একটা হাত বাড়াবে, এপাশে একটা হাত বাড়াবে, তাহলে এরকম অনেকগুলো আছে, যোগ করেই যাও। CF2, ই আবার হাত বাড়িয়ে দিবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। এইটাই হচ্ছে পলিমারটা। আর মনোমারটা কি? এটা তাহলে নাম কি? নামটা লিখে নাও, যদি আঁকো। আমারও পড়ানো যা যায়, তুমি তাই নয়। আচ্ছা, এখানে কি? 1, 2, 1 নম্বরে কি আছে? 1, 1। ফ্লুরিন 1 নম্বরে 2টো আছে, লিখলাম 2টো। আবার ফ্লুরিন 2 নম্বরেও 2টো আছে, আবার দিলাম কি 2,2, কারণ 2টো আছে, তাই তো? এরকম লিখতে হয়। এবার কটা দেখো তো? 1, 2, 3, 4, 4টে, তাহলে লিখলাম কি? টেট্টা। ট্রাই নয়, ট্রাই মানে 3টে, টেট্টা। এবার কি? ফ্লুরিন, তাহলে ফ্লুওরো,
ফ্লুরো, আর এটা কি একসঙ্গে লিখবে, দুটো কার্বন মানে ইথ, একটা হলে মিথ, তিনটে হলে পোপ, তাহলে ইথ, আর ডাবল বন্ড মানে ইথিন। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা কিছুই নেই, এটা মুছে করে দিয়ে এবার। মন বলছে কেউ আসবে, তাই তো গান করছো, তোমাদের পরীক্ষা সামনে। CH3 CH2 CHO এর কার্যকরী মূলক গঠিত। আচ্ছা, CH3 CH2 CHO, এটা মানে কি অ্যালডিহাইড, তো এটা অ্যালডিহাইড গ্রুপ। अच्छा फंस गया, तुम लोग फंस गया। দেখো তো এবার হচ্ছে কিনা। এটা মানে তো অ্যাকচুয়ালি এরকম CH3 CH2 সি, এই যে দেখি কটা হাইড্রোজেন, দেখি একটা, এখানে দুটো, মোট তিনটে, তিন ছটা, তাহলে এখানেও ছটা হাইড্রোজেন। ঠিক আছে, কার্বন 1 2 3, 1 2 3 3, ঠিক আছে, অক্সিজেন, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এটা কিটোন গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এটা কি গ্রুপ? কিটোন, আর এটা কি অ্যালডিহাইড। তাহলে কার্যকরী মূলক ঘটিত সমবায় দেখিয়ে দিলাম। এটার নাম IUPAC, নাম লেখো। দেখো কটা আগে ভাবো কটা কার্বন, তিনটে, তিনটে মানে কি হয়? প্রোপ, তাহলে লিখো প্রোপ। আচ্ছা, 1 নম্বরেই দেখতে পাচ্ছি আমার ডাবল বন্ড আছে, তাহলে প্রোপ 1 ইন, বা কেউ লিখতে পারে প্রোপিন। ঠিক আছে, কাজ মিটে গেল। এবারে কি, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা আছে। এটা কিন্তু হাসি নয়, এটা বলে দিই পরীক্ষায় কীভাবে লিখতে হবে। অ্যাকচুয়ালি CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ওটা কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির, ওই জন্য ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলে যায় ডাইরেক্ট। ওখানে কি করে না, ওজনের ক্ষতি করে অতিবেগুনি রশ্মির সহায়তায়। কী করে দেখো তো, আমি বললাম CF3 মানে তো ক্লোরোফ্লোরোকার্বন, মানে CFCl3 নিলাম, ইউভি রশ্মি কন্ট্যাক্টে এলে কি তৈরি করে, একটা CFCl2 ডট, কিন্তু ডট ডট মানে মূলক, রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, তোমরা নিশ্চয়ই জানো নি। এরকম কেস ভাবতে পারো, শিখিয়ে দিই একটু, একটু কেমিস্ট্রি শেখাই, এরকম ভাবতে পারো। হ্যাঁ, এই যে এখানে একটা বন্ড আছে, একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রনটাকে, একটা ইলেকট্রনকে এখানে দিয়ে দাও, তাহলে 1 তীর মারবে, আর একটা ইলেকট্রন একে দিয়ে দাও। এটা বলা হয় হোমোলিটিক্যালি ক্লিভেজ, মানে সমানভাবে দিচ্ছি, সমবিভাজন, মানে একেও একটা দিচ্ছি, একেও একটা দিচ্ছি। যদি সমভাবে না বিভাজন হতো তখনই কিন্তু ক্যাটায়ন এনায়ন তৈরি হয়, যেমন Na+, দেখবে একটা ইলেকট্রন পুরোটা বেরিয়ে যায় বা কমিয়ে নেয়, এরকম কেস। বা ধরো Mg2+, এরকম কেস আরে হয়, তাই তো তোমরা নিশ্চয়ই জানো। এবার তো তাহলে একটা একটা করে যাচ্ছে ইলেকট্রন, তাহলে ডট হলো। এই ডটটা কি করে না, ওজনের সঙ্গে রিঅ্যাক্ট করে ClO প্লাস O2 তৈরি করে। ঠিক আছে, এটা তৈরি হচ্ছে। এবার ClO প্লাস O3, আবার Cl ডটটাকে ফিরে পেয়ে যাব, তার সঙ্গে 2O2 পাবো। এই রিঅ্যাকশানটা অবিরাম চলতে থাকে, তার জন্য ওজোন স্তর ক্ষয় হয়ে যায়, লিখতে পারলে। আচ্ছা, জ্বালানির তাপন মূল্য কাকে বলে তোমরা জানো? যে 1 কেজি কোনো একটা জ্বালানি সম্পূর্ণ দহনে, বা 1 মিটার কিউব কোনো একটা গ্যাসের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাটা হচ্ছে কি তাপন মূল্য। ধরো 1 কেজি লোহা পুরো 1 কেজি কাঠ পুড়াচ্ছে, 1 কেজি কয়লা পুড়াচ্ছে, যে ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে তার বেশি তাপন মূল্য। আর এককটা কী হয়? কিলো জুল পার কেজি। ঠিক আছে, মনে রাখবে, এককটা এসে একক বলে দিলাম। ডান। এবার অঙ্কটা একটু করে দিই। এই অঙ্কটা যে করতে পারবে ভাব হচ্ছে ডন। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি, তাহলে আম্মু ডন। এই অঙ্কটা সত্যি মানে দেখলাম তো, সুন্দর অঙ্ক দিয়েছে এটা। ধরো কি বলছে, একটি পাথর খণ্ড সহ কিছু পরিমাণ পাথর খণ্ড দিয়ে দিয়েছে। ধরো একটা ভাবো পাত্র, গ্যাস সিলিন্ডার ভেবে নাও। তো গ্যাস সিলিন্ডারের মধ্যে কী আছে? পাথর খণ্ড, একটা বড় করে পাথর খণ্ড আছে, তার সঙ্গে গ্যাস আছে। বলছে আয়তনটা কত? এই দুটো মিলিয়ে বলছে 200 সিসি। ঠিক আছে, অসুবিধা আছে না নেই? আই থিঙ্ক অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তীকালে কী হয়েছে, চাপটাকে দ্বিগুণ করে দিচ্ছে, করলে আয়তনটা এত হয়ে যাচ্ছে। ধরো পরবর্তীকালে চাপ বাড়িছে, চাপ বাড়াতে তাহলে পাথরটা তো আর ছোটো হবে না, পাথরটা যেমন আছে তাহলে
গ্যাসটা একটু কমে গেছে, আয়তন কত হয়েছে আমরা জানি, চাপ বাড়ালে আয়তন কমে। তাহলে অ্যাকচুয়ালি লিখে নাও এরকম কেসটা। ধরো এখানে ধরো গ্যাসের যে আয়তনটা আমি ধরলাম হয়ে গেছে কত V2, আর গ্যাসের আয়তন এটা এখানে ছিল V1। আর আমি যে পাথরটা ধরছি, পাথরটা ধরে নিচ্ছি, পাথরের আয়তন এক্স, ঠিক আছে, এক্স সিসি, সিসি মানে সেন্টিকিউবিক মানে সেমি কিউব। আচ্ছা সে হোক, তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি এক্স প্লাস V1 সমান কত হচ্ছে, তাই তো, কারণ এক্স মানে পাথরটার সঙ্গে যদি আমি গ্যাসটা যোগ করি সেটাই বলা আছে কত 200 সিসি। আচ্ছা এখানেও সেই তো পাথরটা আছে, পাথরটা তো এক্স ও পাল্টাবে না, তাহলে এক্স প্লাস V2 সমান কত হচ্ছে 150 সিসি। ক্লিয়ার আর নট ক্লিয়ার? আই থিঙ্ক ঠিক আছে। এবার ছবি ছাবলাগুলো মুছে দিচ্ছি। আচ্ছা এবার তাহলে এক্স প্লাস V1 সমান 200 সিসি আর এক্স প্লাস V2 সমান 150 সিসি। আচ্ছা আমি বলছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 থেকে 2 বিয়োগ করো তো দেখি। বিয়োগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এক্স প্লাস V1, বাম পাশের সঙ্গে বাম পাশ বিয়োগ, ডান পাশের সঙ্গে ডান পাশ বিয়োগ। ডান পাশে কে ছিল 200 ছিল আর 150 ছিল, তাহলে বিয়োগ করলে দেখো তো কী হয়, এখানে কিছু মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে দেখো তো 200 থেকে 150 বিয়োগ করলে 50 সিসি। আচ্ছা দেখো এক্স এক্স উড়ে যাচ্ছে, এখানে প্লাস এক্স, তাহলে V1 মাইনাস V2 সমান কত? আচ্ছা তাহলে আমি V2 বার করতে পারবো, V2 বার করতে পারবো, V2 বার করতে পারবো। কেন কী করে পারবো? তাহলে এটা মাইনাস আছে এপাশে গেলে প্লাস, আর এটা পাশে প্লাস আছে এপাশে গেলে মাইনাস, তাহলে V2 সমান কী হবে দেখো তো। আচ্ছা একবার করে নাও, এই পাশে আসছে মানে কত মাইনাস 50 সিসি সমান V2, তাহলে V2 সমান পেয়ে গেলাম V1 মাইনাস 50। ঠিক আছে, সিসিটা পরে রাখবো, সিসিটা উড়ে দাও। আচ্ছা এবার V1 V2 পেয়ে গেলাম, V1 আর V2 পেয়ে গেলাম, তাহলে V1 আর V2 এটা। তাহলে আমরা কি জানি, আমরা আমাদের প্রিয় চার্লস আর বয়েলস দাদুর সমন্বয় সূত্র থেকে কী জানি, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। আমি শুধুমাত্র একটাই ফর্মুলা জানবো, দেখবো এখানে লেখা আছে তাপমাত্রা অপরিবর্তিত রাখা, মানে সেই মালটাকে কেটে উঠে দাও, কারণ দু ক্ষেত্রে একই হবে। এখানেও যা 298 কেলভিন হয়, এখানেও 298 কেলভিন, তাহলে ওইটাকে উড়িয়ে দাও। তাপমাত্রা অপরিবর্তিত মানে যেটা অপরিবর্তিত বা যেটা স্থির বা যেটা সমান রাখবো সেটাকে উড়িয়ে দাও, তাহলে কী আছে P1 V1 সমান P2 V2। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে P1 দেখো, প্রথমটা P1, আচ্ছা পরেরটা কি P2। P2 মানে কত গুণ করছে P1 দেখো তো, বলছে চাপটাকে দ্বিগুণ করছে। প্রথমে যদি 2 ATM থাকতো ডবল করলে কত 4 হতো, প্রথমে P1 আছে তাহলে ডবল করলে কী হবে 2 ইন্টু P1। ঠিক আছে না অসুবিধা আছে বলো? আই থিঙ্ক অসুবিধা থাকার কথা নয়, কারণ বলছে দ্বিগুণ করছে, যা ছিল তার দুগুণ করছে, সেটাই হচ্ছে P2। আচ্ছা P1, আর প্রথমটা তো আমি V1ই ধরেছিলাম, P2 মানে 2P1 আর V2 মানে V1 মাইনাস 50। আচ্ছা লোক ভাবে যে P1 P2কে একই করলাম কেন, একই করার উদ্দেশ্য কি কেটে উড়িয়ে দেওয়া, এই পাশেও P এই পাশে P উড়ে গেল, তাহলে পড়ে আছে V1 2 V1 মাইনাস 50। আচ্ছা বা V1 সমান 2 দ্বিগুণ করলে 2V1, 2 50 100, বুঝতে পারলে? আচ্ছা একটু ঘুরি লিখো বা পরপর লিখবে, কিন্তু আমি যেভাবে লিখছি খাতে করতে থাকো, ঠিক আছে? তাহলে 2V1 মাইনাস 100 সমান V1 বা এইটা পাশে প্লাস ছিল, পাশে এলে মাইনাস, তাহলে 2V1 মাইনাস V1 সমান এটা মাইনাস, পাশে গেলে প্লাস, তাহলে দুটো V1 থেকে একটা V1 বদলে কি V1 সমান কত হচ্ছে 100। তাহলে প্রথম ক্ষেত্রে গ্যাসের আয়তন পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস V1 সমান 200 বলা আছে, তাহলে V1 কত পেয়ে গেছি প্রথম ক্ষেত্রে গ্যাসের আয়তন 100, তাহলে এক্স প্লাস 100 সমান 200 সিসি, তাহলে এক্স সমান 200 সিসি। এখানে কত ছিল প্লাস আছে, পাশে এলে মাইনাস 100 সিসি, তাহলে কত হচ্ছে 100 সিসি, বুঝতে পারলে? তাহলে আমার পাথরটার আয়তন কত সিসি ছিল 100 সিসি, বুঝতে পারলে? ভালোই কনসেপচুয়াল প্রশ্ন উঠেছিল। আর একটা কিন্তু আমি প্রশ্ন করে দিচ্ছি, ঠিক আছে চলো।
এবার দেখো এই প্রশ্নটা কি বলছে, 304 সেমি পারস্তম্ভের চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে। দেখো আর দিয়ে দিয়েছে মানে এটা আমরা জানি কি পিভি সমান এনআরটি জানি। আচ্ছা এখানে দেখো দিয়ে আছে এটিএমে, আবার দেখো এটিএম দিয়ে আছে কিন্তু এখানে সেমিতে, তাহলে আমার ফার্স্ট কাজ করতে হবে কি সেমি থেকে এটিএমে আসতে হবে। কিন্তু আমরা কি জানি না 1 এটিএম সমান কত জানি 76 সেমি জানি তো, তাহলে লিখতেই পারি 76 সেমি সমান 1 এটিএম লিখতে পারি। আচ্ছা 76 গুণিত 1 সেমি সমান লিখতে পারি 1 এটিএম, কারণটা কি না 76-এর সঙ্গে 1 গুণ করলে তো ওটাই হয়, তাহলে 76টা গুণ পাশে গেলে ভাগ, তাহলে 1 সেমি সমান 1 এটিএম বাই 76। আচ্ছা ঠিক আছে, এখানে কত বলা আছে 304 সেমি, তাহলে নিশ্চয়ই 304 দিয়ে গুণ হবে, কারণ একে যদি এটা হয় 304-এ গুণ হবে, তাহলে 1 এটিএম ডিভাইড বাই 76 ইন্টু 304। দেখো তো 76কে যদি 4 দিয়ে গুণ করি, দেখো তো কারণ কীভাবে বুঝলাম বলো তো 4 6 24ই হয়, তাহলে 4 আসে এখানে, তাহলে 4 6 24 4 হাতে 2 4 7 28, ঠিকই আছে, তাহলে 4 দিয়ে যাচ্ছে পুরোটা, তাহলে কত হচ্ছে 4 এটিএম। আচ্ছা মূল সংখ্যা বার করতে হয় কী করে, এন সংখ্যা, ওয়েট গিভেন কত দিয়েছে প্রদত্ত ভর এইটা, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কী জানি না 1 ইন্টু 2, কারণ একটার জন্য একই হয়, দুটোর জন্য 2, তাহলে 2 গ্রাম, গ্রাম লিখে দিলে 2 গ্রাম হয়ে যাচ্ছে, কারণ গ্রামে লিখতে হয়, তাহলে কত হচ্ছে 4, তাই তো 2 4, তাহলে কত পেলাম 4 মোল। ক্লিয়ার। আচ্ছা এখানে এবার কী বার করতে হবে, আমাকে আয়তন বার করতে হবে, পিটা গুণ পাশে গেলে ভাগ, তাহলে এনআরটি বাই পি, এনটা কত মোল 4 মোল, আর কত দিয়ে আছে না 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইনটু 300 কেলভিন, টিটা তো 300 কেলভিন দেওয়া ছিল, আর পি মানে কত 4 এটিএম বার করলাম, তাহলে এটিএম উড়ে গেল, মোল দেখো এটা মানে তো 1 বাই মোল, আর ইনভার্স মানে 1 বাই কেলভিন, তাহলে কেলভিন উড়ে গেল, মোল উড়ে গেল, তাহলে 4 উড়ে গেল, তাহলে 0.082 লিটার ইন্টু 300 ছিল। দেখো দশমিক তুললে দশমিকের পর 3টে ঘর, তাহলে 3টে শূন্য পড়লো, 0 0 0 0 উড়ে গেল, এবার তাহলে 82 ইন্টু 3/10 লিটার, দেখো তো 3 গুণ করলে 3 2 6 আর 3 8 24 বাই 10 লিটার, সরি তাহলে এই দিক থেকে একটা ঘর দশমিক পড়বে, তাহলে 24.6 লিটার। ঠিক আছে বুঝতে পারলে, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে, আয়তন বার করলাম। চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে।